রাজনীতিতে একটি কথা বহুদিন ধরেই প্রচলিত, শেষ কথা বলে কিছু নেই। কিন্তু যখন ক্ষমতার মঞ্চে এমন কিছু ঘটতে শুরু করে যা সাধারণ মানুষের কল্পনাকেও হার মানায়, তখন সেটি আর শুধুই রাজনীতি থাকে না, সেটি হয়ে ওঠে এক ভয়াবহ রহস্য। শপথ গ্রহণের পর দেশের মানুষ যখনও উৎসবের আমেজে ডুবে, ঠিক তখনই পর্দার আড়ালে শুরু হয়ে যায় এক অদৃশ্য খেলা। এমন এক নীল নকশা যা প্রকাশ্যে না এলেও তার প্রভাব পড়তে শুরু করে প্রতিটি সাধারণ মানুষের জীবনে। নবগঠিত সরকার, আশার প্রতীক হিসাবে যাকে দেখা হচ্ছিল, খুব দ্রুতই প্রশ্নবিদ্ধ হতে শুরু করে। ক্ষমতার মসনদে বসার কিছুদিনের মধ্যেই উঠে আসে বিতর্ক, অসন্তোষ আর একের পর এক অস্বাভাবিক সিদ্ধান্ত। কে চালাচ্ছে এই খেলা? সরকার নিজে, নাকি কেউ সুতো টানছে পর্দার আড়ল থেকে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের যাত্রা। ক্ষমতার পালাবদলের পর মানুষের মনে ছিল স্বপ্ন, স্বস্তির, ন্যায্যতার আর একটি নতুন শুরুর। কিন্তু বাস্তবতা খুব দ্রুতই সেই স্বপ্নকে ভেঙে দেয়। ঈদের মতো একটি আনন্দের সময়, যখন মানুষ পরিবার নিয়ে বাড়ি ফিরবে, সেই সময়ই শুরু হয় ভাড়ার অরাজকতা। 500 টাকার ভাড়া হঠাৎ 700 টাকা, 2 জন মানুষকে দিতে হচ্ছে 1400 টাকা। এটা কি শুধুই বাড়তি ভাড়া? না, এটি যেন এক পরিকল্পিত শোষণ, একটি উৎসবকে পুঁজি করে সাধারণ মানুষের পকেট কেটে নেওয়ার এক নির্মম খেলা। আর ঠিক এই সময়ই সামনে আসেন সড়ক পরিবহন মন্ত্রী। দেশবাসী আশা করেছিল সমাধান আসবে, স্বস্তির বার্তা আসবে, কিন্তু তিনি যা বললেন তা যেন আগুনে ঘি ঢালার মতো। তার বক্তব্য, ভাড়া বাড়েনি, মানুষ কম ভাড়ায় অভ্যস্ত ছিল। এই একটি বাক্যই যেন স্পষ্ট করে দিল যে সরকার সমস্যার সমাধান করতে নয়, বরং সমস্যাকে অস্বীকার করতেই বেশি আগ্রহী। এখানেই শেষ নয়, সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে আসে এমন এক ব্যাখ্যা যা শুনলে যে কেউ স্তব্ধ হয়ে যাবে। তাদের দাবি, জোর করে টাকা নিলে সেটি চাঁদাবাজি, কিন্তু সমঝোতার ভিত্তিতে টাকা নিলে সেটি নাকি বৈধ লেনদেন। একটু ভাবুন, রাস্তার পাশে দাঁড়িয়ে কেউ যদি হাসি মুখে টাকা নেয়, সেটি কি সত্যিই স্বেচ্ছায় দেওয়া, নাকি চাপের এক ভিন্ন রূপ? এই যুক্তির মাধ্যমে কি আসলে চাঁদাবাজিকে একটি নতুন নাম দেওয়া হচ্ছে? বিশ্লেষকরা বলছেন, এটি কেবল একটি বক্তব্য নয়, এটি একটি ইঙ্গিত, একটি সিস্টেম তৈরি করার চেষ্টা, যেখানে অবৈধকে বৈধতার মোড়কে ঢেকে দেওয়া হচ্ছে। এবং এই সিস্টেমই হয়তো ভবিষ্যতের বড় বিপদের ভিত্তি। এখন আসল প্রশ্ন, এই সব কিছুর পেছনে কি শুধুই অযোগ্যতা, নাকি আরও গভীর কোনো পরিকল্পনা? রাজনৈতিক অঙ্গনে শোনা যাচ্ছে, মন্ত্রিসভার ভেতরেই চলছে বড় ধরনের অস্থিরতা। অনেক মন্ত্রীর নাম ইতিমধ্যেই কাটা তালিকায়। দলীয় প্রধান নাকি নিজেই প্রস্তুতি নিচ্ছেন বড় ধরনের পরিবর্তনের জন্য। অর্থাৎ যারা আজ ক্ষমতায়, তাদের অনেকেই হয়তো সাময়িক খেলোয়াড় মাত্র। আর এখানেই উঠে আসে আরেকটি বড় প্রশ্ন, এই সরকার কি সত্যিই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে, নাকি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ কোনো শক্তির সমন্বয়ে তৈরি একটি ম্যানেজড ক্ষমতা কাঠামো? কিছু সিদ্ধান্ত, কিছু নিয়োগ এমন ইঙ্গিত দেয় যে ক্ষমতার আসল নিয়ন্ত্রণ হয়তো অন্য কোথাও, যেখানে রাজনীতি নয়, কাজ করছে হিসাব নিকাশ, কৌশল আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা। যখন একটি সরকার বিশাল সংখ্যাগরিষ্ঠতা পায়, তখন সেটি শক্তি যেমন দেয়, তেমনি তৈরি করে এক ধরনের ঝুঁকিও। কারণ তখন বিরোধী কণ্ঠ দুর্বল হয়ে পড়ে, সমালোচনার জায়গা সংকুচিত হয়, এবং ঠিক তখনই ভুল সিদ্ধান্তগুলো দ্রুত বড় সংকটে রূপ নেয়। বর্তমান পরিস্থিতি সেদিকেই ইঙ্গিত করছে। একদিকে বাড়ছে জন অসন্তোষ, অন্যদিকে বাড়ছে বিতর্কিত সিদ্ধান্তের সংখ্যা। এটি কি একটি স্বাভাবিক রাজনৈতিক যাত্রা, নাকি একটি পরিকল্পিত উত্থান যার শেষ লক্ষ্য ভিন্ন? সময়ের সাথে সাথে হয়তো সামনে আসবে আরও অনেক সত্য, আর তখন বোঝা যাবে এই পুরো গল্পটি ছিল কেবল শুরু, নাকি একটি বড় পরিবর্তনের পূর্বাভাস। সংসদে যখন একটি দল 2/3 সংখ্যাগরিষ্ঠতা পায়, তখন সেটি শুধু ক্ষমতা নয়, একটি প্রভাবশালী নিয়ন্ত্রণ ব্যবস্থায় পরিণত হয়। আজ সেই বাস্তবতাই দেখা যাচ্ছে। বিরোধী দলগুলো যেন আছে কিন্তু নেই, তাদের কণ্ঠ আছে কিন্তু সেই কণ্ঠ পৌঁছায় না সিদ্ধান্তের টেবিলে। আইন পাশ হচ্ছে দ্রুত, বিতর্ক হচ্ছে সীমিত, আর সিদ্ধান্ত আসছে একতরফাভাবে। এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে, গণতন্ত্র কি শুধুমাত্র সংখ্যার খেলা, নাকি এর ভেতরে থাকা উচিত ভারসাম্য? যেখানে ভারসাম্য নেই, সেখানে ক্ষমতা ধীরে ধীরে এককেন্দ্রিক হয়ে ওঠে, আর এককেন্দ্রিক ক্ষমতা, ইতিহাস বলে, তা কখনোই স্থায়ী স্তর হয় না। এবার নজর দেওয়া যাক অন্য রাজনৈতিক শক্তিগুলোর দিকে। তারা কি সত্যিই দুর্বল, নাকি তারা অপেক্ষা করছে সঠিক সময়ের? রাজনীতিতে নীরবতা অনেক সময় সবচেয়ে বড় কৌশল।
যখন সামনে ঝড় বয়ে যায় তখন কিছু শক্তি নিজেকে আড়ালে রাখে ঝড় থামার অপেক্ষায়। সম্ভবত তারাও জানে বর্তমান ক্ষমতা কাঠামো স্থায়ী নয়, অথবা তারা এমন কোনো সমঝোতার অংশ যা এখনও প্রকাশ্যে আসেনি। এই নীরবতা কি ভয় থেকে নাকি পরিকল্পনার অংশ? এই প্রশ্নের উত্তরই ভবিষ্যতের রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। কিছু সাহসী সাংবাদিক ইতিমধ্যেই সামনে আনতে শুরু করেছে অস্বস্তিকর সত্য। তারা দেখাচ্ছেন রাস্তার বাস্তবতা, মানুষের কষ্ট আর ক্ষমতার অপব্যবহার। কিন্তু এই সাহসের মূল্য কম নয়, কারণ যখন সত্য প্রকাশ পায় তখন সেটি অনেকের স্বার্থে আঘাত করে। আর সেই আঘাতের প্রতিক্রিয়া কেমন হতে পারে তা আমরা অতীতেও দেখেছি। প্রশ্ন হলো, সত্য বলার এই লড়াই কত দূর এগোতে পারবে, নাকি চাপের মুখে একসময় নীরব হয়ে যাবে সব কণ্ঠ? ক্ষমতার ভিত যতই শক্তিশালী মনে হোক, তার ভেতরে যদি ফাটল তৈরি হয় তবে পতন শুধু সময়ের ব্যাপার। বর্তমান পরিস্থিতিতে সেই ফাটলের ইঙ্গিত স্পষ্ট। একদিকে জন অসন্তোষ, অন্যদিকে মন্ত্রিসভার ভেতরে অস্থিরতা। তার সাথে যোগ হয়েছে বিতর্কিত সিদ্ধান্ত আর অসংলগ্ন বক্তব্য। এই সব কিছু মিলে তৈরি করছে এক অদৃশ্য চাপ, যা ধীরে ধীরে ভিত নাড়িয়ে দিচ্ছে পুরো কাঠামোকে। এবং ইতিহাস বলে, যখন ভিত নড়ে তখন পতন আসে হঠাৎ করেই। এই পুরো খেলা কার জন্য? সাধারণ মানুষের জন্য, নাকি ক্ষমতার ভেতরে থাকা কিছু নির্দিষ্ট গোষ্ঠীর জন্য? যখন নীতির বদলে আসে ব্যাখ্যা, যখন সমস্যার বদলে আসে অস্বীকার, তখন বুঝতে হবে কোথাও না কোথাও একটি বড় বিচ্যুতি ঘটেছে। চাঁদাবাজি যদি সমঝোতা হয়ে যায়, অন্যায় যদি ব্যবস্থা হয়ে যায়, তাহলে সেটি আর শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, সেটি একটি গভীর সংকেত। এই সংকেত কি একটি বড় পরিবর্তনের, নাকি একটি বড় বিপদের? উত্তর সময়ই দেবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, পর্দার আড়ালের এই খেলা যতই গোপন থাকুক, তার প্রভাব থেকে কেউই মুক্ত নয়। সব কিছুরই একটি সীমা থাকে। যখন মানুষের সহ্যের বাঁধ ভেঙে যায়, তখন সেই ক্ষোভ আর ঘরের ভেতরে থাকে না, রাস্তায় নেমে আসে। বর্তমান পরিস্থিতিতে সেই আগুন ধীরে ধীরে জ্বলতে শুরু করেছে। বাস ভাড়া, অনিয়ম, অস্বীকার সব কিছু মিলিয়ে সাধারণ মানুষ এখন প্রশ্ন করতে শুরু করেছে, এটাই কি সেই পরিবর্তন যার জন্য আমরা অপেক্ষা করেছিলাম? এই প্রশ্নই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ যখন মানুষ প্রশ্ন করতে শেখে তখন ক্ষমতার আসন কেঁপে ওঠে। এখনও হয়তো সেই আগুন ছোট, কিন্তু ইতিহাস বলে ছোট আগুনই একসময় দাবানলে পরিণত হয়। একটি সরকার তখনই সবচেয়ে দুর্বল হয়ে পড়ে যখন তার ভেতরেই শুরু হয় দ্বন্দ্ব। বর্তমানে সেই লক্ষণগুলো ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। মন্ত্রিসভার ভেতরে মতবিরোধ, সিদ্ধান্তে অসামঞ্জস্য আর একে অপরের প্রতি আস্থার সংকট সব মিলিয়ে তৈরি হচ্ছে অস্থিতিশীলতা। তার উপর রয়েছে বাইরের চাপ, আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক সমীকরণ, অর্থনৈতিক বাস্তবতা সব কিছু মিলিয়ে সরকারকে নিতে হচ্ছে কঠিন সিদ্ধান্ত। কিন্তু যখন সেই সিদ্ধান্তগুলো জনগণের প্রত্যাশার সাথে মেলে না, তখনই তৈরি হয় দূরত্ব। এই দূরত্বই একসময় হয়ে ওঠে পতনের সবচেয়ে বড় কারণ। প্রতিটি গল্পেরই একটি শেষ থাকে, কিন্তু রাজনীতির গল্পের শেষ মানেই অনেক সময় নতুন শুরু। বর্তমান পরিস্থিতি ঠিক সেই মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে ক্ষমতা, অন্যদিকে জনরোষ, একদিকে পরিকল্পনা, অন্যদিকে বাস্তবতা। এই দুইয়ের সংঘর্ষই ঠিক করবে পরবর্তী অধ্যায় কেমন হবে। এটিকে একটি সরকারের পতনের গল্প, নাকি একটি বড় রাজনৈতিক পুনর্গঠনের সূচনা? সময়ই দেবে সেই উত্তর। কিন্তু একটি বিষয় নিশ্চিত, পর্দার আড়ালে যত বড় খেলাই হোক, শেষ পর্যন্ত সিদ্ধান্ত দেয় জনগণই। আর যখন জনগণ জেগে ওঠে, তখন কোনো নীল নকশাই আর টিকে থাকতে পারে।